পৃথিবীর বাতাস আজ বারুদের গন্ধে ভারী। যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন। আন্তর্জাতিক রাজনীতির দাবার চাল এখন এমন এক জায়গায় এসে ঠেকেছে যেখানে প্রতিটি মুহূর্ত যেন এক একটি টাইম বোমা। একদিকে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। মনে হচ্ছে আজই হয়তো শুরু হয়ে যাবে চূড়ান্ত সংঘাত, অথবা এমনও হতে পারে ইসরায়েল আচমকা ইরানের বুকে মারণ আঘাত হানল। আর সেই আগুনের কুণ্ডলিতে বাধ্য হয়ে ঝাঁপ দিতে হলো স্বয়ং আমেরিকাকে। মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধের কালো মেঘে ঢাকা, ঠিক সেই সময় বিশ্বের আরেক প্রান্ত থেকে ভেসে এলো এক ভয়াবহ বার্তা, যে বার্তা পেন্টাগনের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে নিজের আস্তিন থেকে এক তুরুপের তাস বের করে বিশ্ব মঞ্চে তহলকা সৃষ্টি করে দিলেন উত্তর কোরিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিভৃত এই দেশটি এবার যা করেছে তা দেখে আমেরিকার মতো পরাশক্তির কপালও চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। কিম জং উন নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক নায়কের ছবি, কিন্তু এবার তিনি যা দেখালেন তার নিছক কোনো প্রদর্শনী ছিল না। এটি ছিল আমেরিকার প্রতি এক সরাসরি এবং ভয়ঙ্কর সতর্কবার্তা। উত্তর কোরিয়া একসঙ্গে 50টি নিউক্লিয়ার মিসাইল বা পারমাণবিক ক্ষেপণাস্ত্র লঞ্চার বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। ভাবা যায় 50টি নিউক্লিয়ার মিসাইল, যা লঞ্চার সহ প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে শত্রুর বুকে আঘাত হানার জন্য। এই বিশাল সমরাস্ত্রের প্রদর্শনী করে কিম জং উন যে ওয়াশিংটনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তার দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে বা কোনো ভুল করার আগে যেন আমেরিকা অন্তত 10 বার ভাবে। এই বার্তা কোনো গোপন চিঠি বা দূতের মাধ্যমে পাঠানো হয়নি, বরং এর জন্য আয়োজন করা হয়েছিল এক জমকালো সমারোহের। উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন নিজে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তার চোখের সামনে দিয়েই একের পর এক পারমাণবিক মিসাইল বহনকারী যানগুলো কুচকাওয়াজ করে এগিয়ে গেল। আর তিনি তৃপ্তির হাসি হেসে শুধু একটি শব্দ উচ্চারণ করলেন, শানদার বা চমৎকার। কিন্তু কেন হঠাৎ এই ভয়ানক রূপ ধারণ করলেন কিম? এর পেছনের ইতিহাস আমাদের একটু পিছিয়ে যেতে হবে। 2019 সাল, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে যে পারমাণবিক কূটনীতি নিয়ে আলোচনা শুরু হয়েছিল তা আমেরিকার নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে ভেস্তে যায়। সেই কূটনীতিক ব্যর্থতার পর থেকেই উত্তর কোরিয়া নিজেকে গুটিয়ে নেয় এবং দক্ষিণ কোরিয়ার সাথে প্রায় সমস্ত আলোচনা ও সহযোগিতা বন্ধ করে দেয়। বিশ্ব জানে দক্ষিণ কোরিয়া হলো আমেরিকার চোখের মণি আর উত্তর কোরিয়া হলো আমেরিকার জাত শত্রু। আর ঠিক এই সমীকরণটি কাজে লাগাচ্ছেন কিম। তিনি তার নিউক্লিয়ার রকেট লঞ্চারের দীর্ঘ সারি সাজিয়ে আমেরিকা এবং তার সমস্ত সমর্থকদের কাছে এই বার্তায় স্পষ্টভাবে পৌঁছে দিলেন যে পৃথিবীর এই অংশ থেকে আমেরিকাকে চ্যালেঞ্জ জানানো কখনোই বন্ধ হবে না। উত্তর কোরিয়া যে আমেরিকার শর্ত বা মর্জিতে চলবে না, তা এই শক্তি প্রদর্শনের মাধ্যমে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন। সামরিক বিশ্লেষকরা বলছেন কিম জং উনের এই নতুন অস্ত্রভাণ্ডার মূলত স্বল্প পাল্লার পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অস্ত্রের একটি অংশ। এগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আমেরিকার মদতপুষ্ট দক্ষিণ কোরিয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে কাউন্টার করার জন্য বা গুড়িয়ে দেওয়ার জন্য। তবে আতঙ্কের বিষয় হলো এই রকেট লঞ্চারগুলোর প্রযুক্তিগত সক্ষমতা। বলা হচ্ছে এই লঞ্চারগুলো সাধারণ কোনো অস্ত্র নয়, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অত্যন্ত উন্নত গাইডিং প্রযুক্তিতে ঠাসা। অর্থাৎ এগুলো নিজের লক্ষ্য নিজেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। রণকৌশলগত মিশন সফল করার জন্য এগুলোকে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যা উত্তর কোরিয়ার নিউক্লিয়ার সক্ষমতার এক নতুন এবং ভয়ানক প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। মাত্র 4 মাস আগে নিজের দেশের জাতীয় দিবসে কিম জং উন এমন এক শক্তি প্রদর্শন করেছিলেন যেখানে রাজধানী পিয়ংইয়ংয়ে তিনি নিজেই উপস্থিত থেকে তার দেশের মারণাস্ত্রগুলো দুনিয়াকে দেখিয়েছিলেন। কিন্তু এবারের প্রদর্শনী আগের সব কিছুকে ছাপিয়ে গেছে। বিশ্ব রাজনীতির মানচিত্রের দিকে তাকালে দেখা যায় বর্তমানে দুটি ফ্রন্ট থেকে আমেরিকা সরাসরি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। একটি হলো মধ্যপ্রাচ্য ইরান, আর অন্যটি পূর্ব এশিয়ার উত্তর কোরিয়া। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং উত্তর কোরিয়ার কিম জং উন দুজনেই আমেরিকার চাপিয়ে দেওয়া শর্ত এবং অন্যায্য চাপের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার দাবি করে। এখানে একটি বড় প্রশ্ন বারবার উঠে আসে, যা গোয়েন্দা সংস্থাগুলোকেও ভাবিয়ে তোলে। তা হলো প্রযুক্তির আদান প্রদান। উত্তর কোরিয়া কি তাদের মিসাইল প্রযুক্তি দিয়ে ইরানকে সাহায্য করছে, নাকি ইরানের প্রযুক্তি গোপনে ব্যবহৃত হচ্ছে উত্তর কোরিয়ার মাটিতে? এই প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায়। তবে এটা নিশ্চিত যে যদি কোনোভাবে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তবে সেই যুদ্ধে উত্তর কোরিয়ার ভূমিকা কি হতে চলেছে তার একটা ট্রেলার এবং পূর্বাভাস আমরা ইতিমধ্যেই দেখতে শুরু করেছি। কিমের এই আস্ফালন
সেই আলোচনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। তবে যখন আমরা পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় আতঙ্কিত, ঠিক তখনই আমাদের দৃষ্টি ফেরাতে হবে পৃথিবীর এমন এক জনপদের দিকে যেখানে যুদ্ধ কোনো আশঙ্কা নয়, বরং এক নির্মম বাস্তবতা, যেখানে মৃত্যু প্রতি মুহূর্তে দরজায় কড়া নাড়ছে। বলছি গাজা উপত্যকার কথা। ইসরায়েল সেখানে কি ধরনের তাণ্ডব চালিয়েছে, কিভাবে একতরফা গণহত্যা চালিয়েছে, তা আজ আর কারোর অজানা নয়। বিশ্ববাসী নিজেদের চোখে দেখেছে ইসরায়েলি বাহিনীর এই জঘন্য এবং ঘৃণ্য কর্মকাণ্ড, কিভাবে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, কিভাবে ছোট ছোট মাসুম বাচ্চাকে চোখের পলকে এতিম করা হয়েছে, তা দেখে মানবতার বিবেক কেঁপে উঠেছে। আর এ কারণে গাজা উপত্যকা আজ সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত 3 বছরে ইসরায়েল গাজার সবুজ জমিনকে আক্ষরিক অর্থে এক বিশাল কবরস্থানে পরিণত করেছে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো ইসরায়েল এবং হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি বা সিজফায়ার হওয়া সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী তাদের পৈশাচিকতা থামায়নি। তারা ক্রমাগত বেগুনা ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু বানিয়ে চলেছে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যে জাতিগত নিধনের অভিযোগ উঠেছে তা কোনো ভিত্তিহীন কথা নয়। আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইতিমধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু তাতে কি থামছে রক্তের স্রোত? গাজার 90% বুনিয়াদী কাঠামো আজ মাটির সাথে মিশে গেছে। একসময়ের সাজানো শহর আজ ধুলোর স্তূপ। বহু মানুষ এখনও পাগলপাড়া হয়ে নিজেদের প্রিয়জনকে খুঁজছেন ধ্বংসস্তূপের নিচে। তারা জানেন না তাদের বাবা মা ভাই বোন বা সন্তানরা আদৌ বেঁচে আছে কিনা মরে গেছে। সম্প্রতি গাজা নিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যা শুনলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে। ইসরায়েল অবৈধভাবে 10,800 এর বেশি নির্দোষ ফিলিস্তিনিকে বিভিন্ন ডিটেনশন সেন্টারে বা বন্দি শিবিরে আটকে রেখেছে। 2025 সালের শেষ নাগাদ জাতীয় সুরক্ষার দোহাই দিয়ে 10,914 জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এই বন্দীদের তালিকা দেখলে আপনার হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। এর মধ্যে রয়েছে অসংখ্য নাবালক শিশু এবং অসহায় নারী। মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে আনলফুল কম্বাস্টেন্ট বা অবৈধ যোদ্ধা আখ্যা দিয়ে 1200 এর বেশি ফিলিস্তিনিকে অত্যন্ত গোপনে গুম করে দেওয়া হয়েছে। এদের পরিবারের লোকেরা আজ পর্যন্ত জানে না তাদের স্বজনরা কোথায় আছে বা আদৌ বেঁচে আছে কিনা। বাকি যারা বন্দী আছে তাদের বিচার প্রক্রিয়াও শুরু হয়নি। এমনকি তাদের জানানো হয়নি যে ঠিক কোন অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। এই তথাকথিত অবৈধ যোদ্ধাদের তালিকায় কাদের নাম আছে জানেন? বেশিরভাগই ডাক্তার, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সাধারণ নাগরিক যারা মানুষের সেবা করছিলেন বা সত্য তুলে ধরছিলেন, তাদেরকে আজ অন্ধকূপের পেছনে কাটাতে হচ্ছে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী গাজা উপত্যকায় উদ্ধার কাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সিভিল ডিফেন্স এজেন্সির দেওয়া তথ্য মতে এখনও পর্যন্ত 8,000-এর বেশি মরদেহ ধসে পড়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে। মাটির নিচে চাপা পড়া এই মানুষগুলোর দেহাবশেষ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি বা প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার কর্মীদের কাছে নেই। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানিয়েছেন, তাদের সার্চ এবং রেস্কিউ টিম এক অবর্ণনীয় কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছে। সীমিত সম্পদ নিয়ে বিশাল এই ধ্বংসস্তূপ সরানো তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনিয়ান ইনফরমেশন সেন্টার বা পিআইসি এর রিপোর্ট অনুযায়ী ভারী মেশিন এবং প্রযুক্তির অভাবে মূলত ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহগুলো বের করা হচ্ছে না। মাহমুদ বাশল আরও জানান, 3,000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ। তারা কি মারা গেছেন নাকি কোথাও বন্দী অবস্থায় আছেন তা কেউ জানেন না। দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপ সরাতে না পারার কারণে মাটির নিচে চাপা পড়া শত শত লাশ বসতে শুরু করেছে। এর ফলে দেখা দিয়েছে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি এবং লজিস্টিক সমস্যা। পরিস্থিতি এতটাই জটিল যে উদ্ধারকর্মীরা নিজেরাও জানেন না তারা আর কতদিন এই কাজ চালিয়ে যেতে পারবেন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর দেওয়া তথ্য গাজার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তোলে। তাদের মতে গাজায় এখনও অন্তত 61 মিলিয়ন টন ধ্বংসস্তূপ বা বর্জ্য জমা হয়ে আছে। এই বিশাল পরিমাণ বর্জ্যের মধ্যে লুকিয়ে আছে মারাত্মক সব বিপদ। সংস্থাটি সতর্ক করে দিয়েছে যে এই ধ্বংসস্তূপের মধ্যে শিল্প কারখানার বর্জ্য এবং ভারী ধাতু মিশে আছে, যা পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য চরম হুমকির কারণ হতে পারে। যদি অত্যন্ত সতর্কতার সাথে এগুলো না সরানো হয় তবে ভবিষ্যতে এটি এক বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। ইউএনডিপি জানিয়েছে, যুদ্ধের প্রথম 5 মাসে গাজার মোট ধ্বংসযজ্ঞের প্রায় 2/3 ঘটে গিয়েছিল। এমনকি বর্তমান যুদ্ধ বিরতির আগেও ধ্বংসলীলা অব্যাহত ছিল। বিশেষজ্ঞরা বলছেন এই বিশাল পরিমাণ ধ্বংসস্তূপ সরাতে অন্তত 7 বছর সময় লেগে যেতে পারে এবং এর জন্য প্রয়োজন হবে বিপুল পরিমাণ অর্থায়ন এবং ব্যাপক পুনর্গঠন প্রচেষ্টা। গত 9 ফেব্রুয়ারি আল জাজিরার একটি তদন্তমূলক প্রতিবেদনে গাজার এক লোমহর্ষক চিত্র উঠে এসেছে, যেখানে অভিযোগ করা হয়েছে অন্তত 2,800-টির বেশি এমন ঘটনা ঘটেছে যেখানে মরদেহগুলো এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে বা গণকবর দেওয়া হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই নারকীয় হত্যাযজ্ঞে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 72,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিটি সংখ্যা এক একটি জীবন, এক একটি গল্প, এক একটি স্বপ্ন
আজ চিরতরে হারিয়ে গেছে। যুদ্ধের দুই প্রান্তের চিত্র আমাদের সামনে এক কঠিন সত্য তুলে ধরে। একদিকে উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তি দেখিয়ে আমেরিকাকে যুদ্ধের চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে গাজায় আমেরিকার মিত্র ইসরায়েল চালাচ্ছে এক নির্মম গণহত্যা। কিম জং উনের মিসাইল হয়তো ভবিষ্যতের কোনো যুদ্ধের বার্তা দিচ্ছে, কিন্তু গাজার ধ্বংসস্তূপ বর্তমানে এক নির্মম বাস্তবতার সাক্ষী হচ্ছে। সেখানে নিখোঁজ মানুষের স্বজনদের কান্না আর ধ্বংসস্তূপের নিচে পচতে থাকা লাশের গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেছে। পৃথিবী দেখছে, কিন্তু এই দেখার শেষ কোথায়? এক নায়কের ক্ষমতার লড়াই আর ভূরাজনীতির এই নোংরা খেলায় সাধারণ মানুষ আর কতদিন বলির পাঠা হবে? উত্তর কোরিয়ার 50টি নিউক্লিয়ার মিসাইল হয়তো ভয়ের সঞ্চার করছে, কিন্তু গাজার মাটিতে মিশে থাকা হাজার হাজার শিশুর রক্ত আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছে। এই পৃথিবীকে আদৌ মানুষের বাসযোগ্য আছে, নাকি আমরা ধীরে ধীরে এক ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি? সাসপেন্স আর অনিশ্চয়তায় ভরা এই সময় পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তা দেখার জন্য পুরো বিশ্ব আজ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে।